অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু। চলতি মাসে জনমতের ভিত্তিতে ঠিক হবে নাম ও প্রতীক। বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এক লক্ষ্য মানুষের কাছে যাব। আপনাদের মতামতের ভিত্তিতেই ছাত্রদের উদ্যোগে যে দলটি গঠন হবে সেই দলের নাম আমরা নির্ধারণ করবে। প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রাখতে ফেব্রুয়ারি মার্চে ছাত্র জনতার দখলে থাকবে রাজপথ, বললেন উপদেষ্টা নাহিদ। নানা ধরনের ফাটল, নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে। ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মার্চে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কারের নামে নির্বাচনে দেরির পেছনে ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন তারেক রহমানের। জুলাই চার্টারের ভিত্তিতেই দেয়া হবে ভোটের রোডম্যাপ, জানালেন প্রেস সচিব। দেশকে 4টি প্রদেশে ভাগ ও ফরিদপুর কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ। ন্যায়পাল নিয়োগের প্রস্তাব। প্রধান উপদেষ্টার কাছে 2 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। এবং রমজানে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস জ্বালানি উপদেষ্টার। গ্রীষ্মে চাহিদা বিবেচনায় উৎপাদনে ঘাটতির পূর্বাভাস, আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হলো নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। চলতি মাসের মধ্যেই জনমতের ভিত্তিতে ঠিক হবে নাম ও প্রতীক। দুপুরে ব্রিফিংয়ে কথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিদ্যমান দল ও রাজনৈতিক কাঠামো। ঘোষণা এসেছিল আগেই, এবার শুরু হলো মাঠের কার্যক্রম। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নিয়ে গঠন হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নাম ও প্রতীক প্রকাশ পাবে ফেব্রুয়ারির মধ্যেই। দুপুরে ব্রিফিংয়ে কথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 1 লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। দলের নাম বা প্রতীকের মতো আদর্শও ঠিক হবে জনমতের ভিত্তিতে। কোনো আদর্শকে চাপিয়ে দেয়া হবে না দেশের মানুষকে, জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে অংশ নিয়ে নিজ মতামত প্রকাশে দেশের মানুষকে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রাখতে ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে রাজপথ ছাত্র জনতার দখলেই থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তার দায় ভারত সরকারকে নিতে হবে। কিন্তু তার থেকে বড় জীবনী শক্তি হচ্ছে মানুষের। আমরা মাঠে আছি। ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। যে কোনো সময়ের জন্য আমরা আসলে প্রস্তুত। এখানে নানা ধরনের ফাটল, নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে। শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে, এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনের পথ দীর্ঘ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা উচিত বলেও মত তার। একই সঙ্গে পালিয়ে যাওয়া স্বৈরাচারীর বিচারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে বিএনপিও জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি ছাত্র জনতার সঙ্গে সমন্বয়ের চিন্তা ভাবনা চলছে, তবে তাড়াহুড়ো করা যাবে না। জুলাই আগস্টে জীবন উৎসর্গ করে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ উপহার দেয় ছাত্র জনতা। এই বিপ্লবে শহীদ পরিবারের পাশে দাঁড়াই আমরা বিএনপি পরিবার। বুধবার ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ছাত্র আন্দোলনে শহীদ বিএনপির ৪৫ নেতাকর্মীকে আর্থিক সহায়তা দেয় সংগঠনটি। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আমরা বিএনপি পরিবারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনের পথ দীর্ঘ করছে। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে। এ সময় পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচারেরও দাবি জানান তিনি। কিছু মানুষ সংস্কার কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো, বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব। অনুষ্ঠানে ৩ জেলার ৪৫টি শহীদ পরিবারের প্রত্যেককে নগদ ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। এছাড়া ফেনীর সোনাগাজীতে ক্রস ফায়ারে নিহত যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদের পরিবারকে একটি ঘর উপহার দেয়া হয়। এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তার দল জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে। এটি ছাত্রদের সঙ্গে সমন্বয়ের চিন্তাভাবনাও চলছে। আমরা একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছি আমাদের দলের পক্ষ থেকে, এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের খসড়া করেছেন। সবকিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি। নির্বাচনমুখী সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের আমলে গণহত্যার প্রতিবাদে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়েছেন ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছে তার কাছে। ধানমন্ডি ৩২-এ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আজকে ঠিক ৯টার সময় এখানে ছাত্র জনতার উপস্থিতি শুরু হওয়ার কথা থাকলেও আজকে এর ঠিক অনেক আগেই, অর্থাৎ ঠিক ৭টার পর থেকে এখানে ছাত্র জনতা ধীরে ধীরে জমা হতে থাকেন এবং তারা এক পর্যায়ে মূলত ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেই বাড়িতে মূলত প্রবেশ করেন এবং এখন তারা অনেকেই বাইরে অবস্থান নিয়েছেন, অনেকেই শেখ মুজিবুর রহমানের যে বাড়ি রয়েছে তার ভেতরে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আর তাদের কিন্তু একটাই দাবি, যাতে তাদের যে গণহত্যা হয়েছে জুলাই জুড়ে, সেই গণহত্যার যাতে সুষ্ঠু বিচার যাতে করা হয় এবং সেই দাবি তারা তুলছেন এবং আজকে সেই প্রতিবাদ স্বরূপ কিন্তু তাদের আজকের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড চলছে। এবং আমরা এখন কিন্তু লক্ষ্য করছি যে যারা এখানে জড়ো হয়েছেন তাদের সবার কণ্ঠে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের স্লোগান কিন্তু প্রকাশিত হচ্ছে। তারা সবাই বলছেন যে তাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদ তারা অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের কানে পৌঁছে দিতে চান এবং যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এবং তারা বারবারই এটা বলছেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তারা কোনোভাবে আর বাংলাদেশে মাটিতে পা রাখতে পারবেন না। সেই দুর্গ তারা গড়ে তুলবেন, যাতে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তারা যাতে বাংলাদেশে আর ফিরে না আসতে পারে, আবারও যাতে কোনো ধরনের স্বৈরাচারের শাসন যাতে প্রতিষ্ঠিত না হয়, তারা সে ব্যাপারে যারা এখন দায়িত্বে আছেন, যারা এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আছেন এবং যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন তাদেরকে সতর্ক থাকতে বলছেন। তারা বলছেন, আবারও যদি বাংলাদেশে কোনো প্রকার স্বৈরাচারের উত্থান ঘটে তাহলে সেটা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটেছিল জুলাই আগস্টে সেটা আবারও ঘটবে এবং তার মাধ্যমে যারা স্বৈরাচার হতে চাইবে তাদেরকে প্রতিহত করা হবে। এই মুহূর্তে আমরা রয়েছি
ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির ঠিক সামনের অংশে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড কিন্তু চলছে, এবং এখানে তারা বেশ প্রতিবাদের যে কণ্ঠ, সেই প্রতিবাদের যে স্লোগান, সেই প্রতিবাদের স্লোগান তুলছেন এবং আবারও অন্তর্বর্তী সরকারের কাছে সেই দাবিটি তুলছেন, যেটি হচ্ছে গণহত্যা যারা করেছেন, গণহত্যা যারা চালিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। এই ছিল ধানমন্ডির 32 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি 32 নম্বরে। দুর্নীতিমুক্ত দেশ নির্মাণে সবার মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দলটির সেক্রেটারি জেনারেল ডক্টর মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আর কোনো স্বৈরাচারী তৈরির সুযোগ দেয়া হবে না। জুলাই আন্দোলনে শহীদদের নিয়ে স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দ্রুত গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজধানীর পাশাপাশি অনলাইনে দেশের 10টি স্থান থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শহীদ পরিবারের সদস্যরা এবং জামায়াত ইসলামের নেতাকর্মীরা। এ সময় ছাত্র জনতার উপর নির্মমতায় দায়ীদের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। আন্দোলনের ফসলটা আমার কেন জানি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে বা এটা হাইজেক হয়ে যাচ্ছে। এই ফসলটা 70-এর নির্বাচন দেখেছি, 71-এর মুক্তিযুদ্ধ আমি দেখেছি, 2024 সালের জুলাই আগস্টের এই এত বড় হত্যাকাণ্ড আমার জীবনে আমি দেখি নাই। 71-এর মুক্তি সংগ্রামে প্রাণ হারানো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি না হওয়া বিগত সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন অনুষ্ঠানের অতিথিরা। জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য একটি উদ্যোগ হওয়া উচিত। আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো, শুধু বাংলাদেশ সরকারকে নয়, গোটা বাংলাদেশকে বলবো, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের যে তালিকা প্রণীত হওয়া উচিত। অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, জুলাই আন্দোলনের শহীদরা কোনো দলের একক কর্মী নয়। বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ বিনির্মাণে সবার মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদী সরকারের হাতে সত্যিকার অর্থে মুক্তিকামী সমস্ত মানুষ ছিলেন মজলুম, একা জামাত ইসলামী নয়। এদেশের আপামর ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ, এমনকি সাধারণ জনগণ। 717 জন শহীদের তথ্য সম্বলিত 10 খণ্ডের সংকলনটির কলেবর সামনে আরও বাড়াবে বলে জানিয়েছে আয়োজকেরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রণয়ন করা হবে জুলাই চার্টার, আর এটি বাস্তবায়নের উপর নির্ভর করে দেওয়া হবে নির্বাচনী রোডম্যাপ। প্রধান উপদেষ্টার কাছে দুটি কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে এই তথ্য জানায় প্রেস উইং। জানানো হয়, দেশকে 4টি প্রদেশে ভাগ এবং বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা। এ সময় উপদেষ্টা পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার সামনে। একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা। প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তিনি বলেন, এগুলো বাস্তবায়ন হলে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে যে আশার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব।
এই বিষয়ে বিস্তারিত জানাতে যমুনার সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, বিচার বিভাগকে স্বাধীন করা, বিচারপতি নিয়োগে আলাদা প্রক্রিয়া, বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চের সম্প্রসারণের মতো প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনের সেট আপ করার জন্য। আর জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেশকে 4টি প্রদেশে বিভক্ত কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ ঘোষণা, ঢাকা ও নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি সরকার গঠন সহ ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানান ডেপুটি প্রেস সেক্রেটারি। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রণয়ন করা হবে জুলাই চার্টার, আর তা বাস্তবায়নের উপর নির্ভর করে দেওয়া হবে নির্বাচনী রোডম্যাপ। পুরো রিফর্মগুলো যেগুলো সবাই ঐক্যমতে আসবেন সেটাই সবাই সাইন করবেন, পলিটিক্যাল পার্টিগুলো, সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। রমজানে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তবে চাহিদা বাড়ায় গ্রীষ্মের লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিকেলে বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা বলেন তিনি। গত কয়েক বছর ধরেই গরমে ভোগাচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এবারও আছে নানা সংশয়। আগামী মাসের শুরু থেকে রমজান, স্বাভাবিকভাবেই বাড়বে বিদ্যুতের চাহিদা। এই অবস্থায় রোজায় বিদ্যুৎ জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজন করা হয় আন্তঃমন্ত্রণালয় সভার। সভা শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, রমজানে সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে 15,700 মেগাওয়াট, গ্রীষ্মে তা দাঁড়াবে 18,000 মেগাওয়াট। উপদেষ্টা জানান, রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে, তবে চাহিদা বাড়ায় গ্রীষ্মে সইতে হবে কম বেশি লোডশেডিং। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রোজার মাসকে সম্পূর্ণভাবে লোডশেডিং মুক্ত রাখতে, টেকনিক্যাল কারণ ছাড়া যাতে কোনো লোডশেডিং না হয় সেই জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও আশ্বস্ত করলেন উপদেষ্টা। এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো উদ্যোগ আমাদের নেই। আমাদের উপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু আমরা দাম বাড়াই নাই। আমরা ব্যয় সংকোচন করে এটা করার চেষ্টা করতেছি। উপদেষ্টা জানান, জ্বালানি আমদানিতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আর গরমে লোডশেডিং হলে তা গ্রাম শহরে সমানভাবে ভাগ করা হবে। গ্রামাঞ্চলকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা হবে না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আবারও যাচ্ছি ধানমন্ডি 32 নম্বরে। বিগত সরকারের আমলে গণহত্যার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে জড়ো হয়েছেন ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। আমরা এখন আছি ধানমন্ডি 32 নম্বর সড়কের একদম সামনে, এবং এখান দিয়ে কিছুক্ষণ আগে ছাত্র জনতা প্রবেশ করেছে এবং এই জায়গাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল, এবং যখন এখানে ছাত্র জনতা উপস্থিত হয়েছে তারা মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে এখান দিয়ে প্রবেশ করেছেন, এবং প্রবেশ করে যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে ধানমন্ডি 32 নম্বর সড়কের, সেই বাড়ির সামনে পৌঁছে গিয়েছেন। এখন কিন্তু যারা এখানে রয়েছেন সবাই প্রায় ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এবং ভেতরে অবস্থান নিয়েছেন। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্লোগানে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু তুলে ধরছেন, এবং তারা বলছেন যে জুলাই আগস্টে যে ধরনের গণহত্যা হয়েছে সেই গণহত্যার তারা কিন্তু সুষ্ঠু বিচার চান, এবং বারবারই তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বরত যারা আছেন তাদেরকে বলছেন যে গণহত্যার বিচার যাতে খুব দ্রুত করা হয়। পাশাপাশি আমরা এখন লক্ষ্য করছি যে যারা সাধারণ ছাত্র জনতা রয়েছে তাদের মধ্যে কিছুক্ষণ পরপরই কিন্তু উত্তেজনা সৃষ্টি হচ্ছে,
এবং আমরা একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে চাই আসলে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে এখন মূলত কি অবস্থা রয়েছে। মূলত এখন সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা দেখা যাচ্ছে, সেনাবাহিনী মূলত সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেনাবাহিনীর টহল কিন্তু এখন এখানে আছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে এখানে না ঘটে। সেনাবাহিনীর যারা সদস্য আছেন তারা এই সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন। এই সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি এখন সাধারণ যারা ছাত্র জনতা আছেন তারা বেশ উত্তেজিত হয়ে পড়েছেন এবং তারা ধানমন্ডি ৩২ নম্বরে যে পুরো সড়কটি আছেন সেই সড়কটি জুড়ে হেঁটে মিছিল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পাশাপাশি কিছুক্ষণ আগেও আমরা যেটা লক্ষ্য করেছি, তারা কিন্তু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনে এবং শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে অবস্থান নিয়েছিলেন। আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে চাই, আসলে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এখন আসলে কি হচ্ছে সেটা আসলে দেখতে চাই। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছেন যারা মূলত আজকে এখানে ঠিক ৭টার আগে থেকে অবস্থান নিয়েছেন। এখানে মূলত আজকে ৯টার সময় থেকে ছাত্র জনতার উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু তারা ঠিক ৭টার সময় এখানে এসে জড়ো হন এবং একে একে এখানে ছাত্র জনতার উপস্থিতি এতটাই বেড়ে যায় যে এখানে উত্তেজনা বিরাজ করতে থাকে এবং আমরা এখন কিন্তু লক্ষ্য করছি, আমরা এখন আছি ঠিক ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এবং এখানে যারা ছাত্র জনতা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যে গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং তারা বারবার একটি কথা বলছেন যে আগামীতে যদি কোনো শাসক গোষ্ঠী স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেন তাহলে তাদেরকে এভাবেই রুখে দেয়া হবে এবং তারা বারবারই বলছেন যে এই যে আজকের কর্মসূচি এটা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এরপর আর কোনো সরকার অর্থাৎ আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা আর সেই স্বৈরাচারের যে ভূমিকা অর্থাৎ জনগণের অধিকার মতামত প্রকাশের যে অধিকার সেটা কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা করলে এমন করেই জবাব দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং বলছেন আজকের তাদের এই কর্মকাণ্ড একটি উদাহরণ হয়ে থাকবে। আমরা এখানে লক্ষ্য করছি যে প্রায় অনেকে জড়ো হয়ে এখানে যে একটি জটলা রয়েছে এমন নয়, এমন আরও বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকটি জটলা রয়েছে এবং সবাই দাঁড়িয়ে তাদের যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে এখানকার যে ছাত্র জনতার উপস্থিতি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে আরো বাড়ছে। সেই
ধানমন্ডি ৩২-এর যে সামনের পুরো সড়কটি ৩২ নম্বর সড়ক, এই সড়কে কতক্ষণ পরপরই একের পর এক মিছিল যাচ্ছে, সঙ্গে যোগ হয়েছে স্লোগানের ঝড় এবং তাদের প্রতিবাদের ভাষা তারা তাদের স্লোগানের মাধ্যমে প্রকাশ করছেন এবং বলছেন গণহত্যার যতদিন না পর্যন্ত বিচার হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ সত্যিকার অর্থে পাপ মুক্ত হবে না। সুতরাং এই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে এবং সেজন্য অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, কারণ বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকাই পারে আসলে বিগত আমলে মানুষের উপর যে ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে, অর্থাৎ মানুষ বলছেন যে গত সরকারের আমলে যে ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ক্ষোভ আসলে প্রশমিত করার জন্য বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকেই ব্যবস্থা নিতে হবে এবং এই ব্যবস্থার সবচেয়ে বেশি অন্তর্বর্তী সরকারকেই সেই দায়িত্ব নিতে হবে। পাশাপাশি তারা বলছেন আগামীতে যখন নবনির্বাচিত কোনো দল ক্ষমতায় আসবেন তখন তাদের ক্ষেত্রেও তাদেরকেও সতর্ক থাকতে হবে, তাদেরকেও রাষ্ট্র গঠনে যে ধরনের ভূমিকা পালন করা উচিত সেই ভূমিকা কিন্তু পালন করতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়ির উপর বেশ কয়েকজন শিক্ষার্থী অর্থাৎ ছাত্র জনতা অবস্থান নিয়েছেন। দোতলা তিনতলায় আমরা তাদের অবস্থান লক্ষ্য করছি। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের যে সড়কটি রয়েছে এই পুরো সড়কটি জুড়ে এখন কিন্তু ছাত্র জনতার অবস্থান রয়েছে এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এদেশে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন। ঘড়িতে এখন সময় 9টা বেজে প্রায় 38 মিনিট। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যতই সময় গড়াচ্ছে ততই ধানমন্ডি 32 নম্বর সড়কের যে বাসাটি রয়েছে সেই বাসার সামনে ছাত্র জনতার যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু বাড়ছে এবং আমরা লক্ষ্য করছি প্রতিবাদের যে স্লোগান সেই স্লোগানও বাড়ছে। পাশাপাশি ধানমন্ডি 32 নম্বর সড়কের ঠিক একটি পাশে আমরা লক্ষ্য করেছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে ধরনের হত্যা হয়েছে সেই হত্যাগুলোর ভিডিও ফুটেজ প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পাশাপাশি এখন আমরা যেই জায়গায় অবস্থান করছি সেই জায়গাটি থেকে আসলে যতদূর দেখা যাচ্ছে মূলত ছাত্র জনতার যে উপস্থিতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে ছাত্র জনতা শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচতলা, দোতলা এবং তিনতলায় অবস্থান নিচ্ছে এবং সেখান থেকে তাদের যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন। পাশাপাশি এখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখানে দেখেছি। এখানে যেমন ছাত্ররা রয়েছেন এবং ছাত্র জনতার যে অবস্থান সেই ছাত্র জনতার অবস্থানের সঙ্গে কিন্তু এখানে সাধারণ মানুষের
উপস্থিতিও আমরা অনেকাংশে লক্ষ্য করেছি। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি 32 নম্বরে। বিদেশ থেকে আমদানি করা ৭৪টি গাড়ি শেষ পর্যন্ত প্রতি কেজি 24 টাকা 50 পয়সা দরে বিক্রি করল চট্টগ্রাম কাস্টমস হাউস। উন্মুক্ত নিলামে লোহা তৈরির প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে গেল কেটে স্ক্র্যাপ করা গাড়িগুলো। শাখাওয়াত চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নিলাম শেডের চত্বরে পড়ে আছে বাঙালি হিসেবে বিক্রির জন্য রাখা ৭৪টি গাড়ির কাটার টুকরো। তার পাশের কক্ষে সেই টুকরো নিলামে বিক্রি করছেন কাস্টমস কর্মকর্তারা। ৫৮টি লটে ৭৪টি গাড়ি নিলামে বিক্রির জন্য প্রতি টনে ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫৩,০০০ টাকা, কিন্তু নিলামে দর উঠে ২৪,৫০০ টাকা পর্যন্ত। স্ক্র্যাপগুলো আমরা বিক্রি করতে পারছিলাম না, যেহেতু এটা স্পট নিলামের সুযোগ ছিল না, বাট এনবিআর এর বিশেষ পারমিশনের মাধ্যমে এগুলো আমরা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করলাম। গত বছরের আগস্ট সেপ্টেম্বরে স্ক্র্যাপ করতে কাটা হয়েছিল এই ৭৪টি গাড়ি। মামলা সহ নানা জটিলতায় গাড়িগুলো আগেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল বলে দাবি কাস্টমসের। বিআরটির প্রতিনিধিদের মতামতের প্রেক্ষিতে এই গাড়িগুলো পরবর্তীতে স্ক্র্যাপ করে আমরা এগুলো এখন স্ক্র্যাপ হিসেবে বিক্রি করছি। এদিকে মূল্যবান গাড়ি ভাঙারি হিসেবে বিক্রি করা নিয়ে বিড়ারদের অভিযোগের শেষ নেই। পণ্যগুলি যদি অবাধে নিলাম করার সুযোগ দেওয়া হতো তাহলে রাজস্ব বৃদ্ধির ব্যাপারে একটা অবস্থান পেত। নিলামে চট্টগ্রামের 15টির বেশি রি-রোলিং মিল অংশ নেয়। একসময় এগুলো ছিল বিভিন্ন দামি ব্র্যান্ডের গাড়ি, এরপর কেটেগুলো স্ক্র্যাপ করা হয়েছে। এখন চলে যাবে রি-রোলিং মিলে, তৈরি হবে লোহার রড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।